দত্ত। আজ আমি ইগনু স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে বিপিএসসি 107 ইউনিট 9, 10 এই দুটো ইউনিট বিষয়ে আমার ছাত্রছাত্রীদের সামনে কিছু বক্তব্য রাখব। আর তার আগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্লাসটি শুরু করছি। আপনারা সবাই ভালো থাকুন। নতুন এই বঙ্গাব্দ আপনাদের 1431 আপনাদের খুব ভালো কাটুক, সেই কামনা করছি। আজকের বিষয় মার্কসিস্ট অ্যাপ্রোচেস, ফেমিনিস্ট পার্সপেক্টিভস। এই মার্কসিস্ট অ্যাপ্রোচেস অর্থাৎ মার্কসীয় দৃষ্টিভঙ্গি, ফেমিনিস্ট পার্সপেক্টিভস নারীবাদী দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস তত্ত্ব, পার্সপেক্টিভস দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কোন প্রেক্ষাপটে এই নারীবাদী তত্ত্বের জন্ম হয়েছে এবং মার্কসিস্টের সঙ্গে অ্যাপ্রোচের সঙ্গে কার নাম যুক্ত, কার বিখ্যাত দার্শনিক কার্ল মার্কসের নাম যুক্ত। এখন আপনাদের মনে হতে পারে যে আমরা তো ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ছি, আন্তর্জাতিক সম্পর্ক, তার সঙ্গে এই মার্কসিজম, ফেমিনিজম এগুলোর কি এমন সম্পর্ক থাকতে পারে? এর আগেও আমি বলেছি আগের ক্লাসগুলোতে যে তত্ত্ব ছাড়া, থিওরি ছাড়া কখনো কোনো বিষয়কে অ্যানালাইজ করা যায় না। এই যে আন্তর্জাতিক সম্পর্ক মানে সমগ্র পৃথিবীতে যে ঘটনা ঘটে চলেছে, কারণ আমি বলেছিলাম ইট ইজ আ লিভিং সাবজেক্ট, লিভিং টপিক সো টু সে। তাহলে এই যে আমরা যখন থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে আমরা পড়ছি, প্রথম বিশ্বযুদ্ধেরও আগে থেকে, যে reasons behind the outbreak of First World War, এই যে একটার পর একটা ঘটনা ঘটে গেছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই পরবর্তী পর্যায়, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, এই যে ঘটনাগুলো ঘটছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রমিক আন্দোলন, বিপ্লব, নারীর স্বাতন্ত্র্যের জন্য, স্বাধিকারের জন্য লড়াই, সাংস্কৃতিক লড়াই, অর্থনীতির জন্য, সুবিধার জন্য লড়াই, ধর্মের জন্য লড়াই, প্রত্যেকটি কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত। এবং যে সমস্ত দার্শনিক, পলিটিশিয়ানস, ইন্টারন্যাশনাল এক্সপার্টস যারা এই ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন, তাদের তো প্রত্যেকের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং তারা সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের তত্ত্বগুলোকে উপস্থাপিত করেছেন এবং কখনো তারা তাদের পূর্বজ যেসব দার্শনিকরা ছিলেন, যেসব তাত্ত্বিকরা ছিলেন, তাদের মতবাদকে কখনো তারা রেফিউট করেছেন, অর্থাৎ তাকে কন্ট্রাডিক্ট করেছেন, যে না, সমালোচনা করে নতুন তথ্য দিয়েছেন। আবার কখনো সেই তাদের পূর্বজদের তত্ত্বকে আরেকটু পরিমার্জিত করে তাকে একটা নতুন রূপ দান করেছেন, তাকে আরো এগিয়ে নিয়ে গেছেন।
তাহলে যে কোনো কিছুতে, যেমন ঐতিহাসিক বা ইতিহাসবিদ ছাড়া যেমন ইতিহাসের আলোচনা হয় না, রাষ্ট্রবিজ্ঞানের যারা দার্শনিক বা তাত্ত্বিক তাদের যে তত্ত্ব ছাড়া যেমন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হয় না, তাহলে এই আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ। কাজে সেখানেও কিন্তু এই বিভিন্ন অ্যাপ্রোচেস বা থিওরির কথা আমরা জানতে পারছি, এবং একটার পর একটা ঘটনা ঘটেছে এবং এই থিওরিস্টরা তাদের থিওরি দিয়েছেন, তাত্ত্বিকরা তাদের নতুন নতুন তত্ত্বকে উদ্ভাবন করেছেন, সেই আগের তত্ত্বকে বিশ্লেষণ করেছেন। এইরকমই যে নানান রকম যে থিওরি আছে তাকে কক্স দুটি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে যে ক্রিটিক্যাল থিওরি অর্থাৎ জটিল বিশ্লেষণাত্মক যে তত্ত্ব, তার পর্যায়ভুক্ত হচ্ছে এই মার্কসিজম আর ফেমিনিজম, এই দুটি তত্ত্ব। এবং এই দুটি কিন্তু লিভিং অ্যাপ্রোচ। কেন লিভিং? কার্ল মার্কস যে থিওরিগুলো দিয়ে গেছিলেন তার মধ্যে দান্দিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ এবং এই প্রলেটারিয়েট, বুর্জোয়া এবং তাদের লড়াই এবং আলটিমেটলি ক্লাসলেস সোসাইটি স্থাপন, যেটা সোশ্যালিজম যেটা বিশ্বাস করে, এই যে অ্যাপ্রোচ গুলো, এগুলো একটা গভীর তত্ত্ব। এবং এই তত্ত্বগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে মার্কস একটা নতুন, কার্ল মার্কস একটা নতুন দিগন্তের সূচনা করেছিল। নতুন দিগন্তই বলা যায়, কারণ মার্কসিজম এত ভিভিড সাবজেক্ট, তার মধ্যে কি নেই। কিন্তু যারা মার্কস পড়েনি, মার্কসিজম জানে না, তারা ঠাট্টা করে কি বলে, তো বামপন্থী অ্যাপ্রোচ, তার মধ্যে অনেক নেগেটিভ, সব কিছুকে রেফিউট করা, খালি আন্দোলন করা, প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লব করা, বিদ্রোহ করা, এবং সমাজের যে নিচু তলার গ্রাসরুট লেভেলের মানুষরা তারা কিরকম করে তাদের যে মালিকের বিরুদ্ধে তারা যে সংগ্রাম করে তাদেরকে নিচে টেনে নামাতে চাইছে, এটাই তো মার্কসিজম। মার্কস তো এসবই বলে গেছেন না, মার্কস কিন্তু এসব বলেনি। মার্কস একটা তত্ত্ব দিয়েছেন। মার্কস ক্লাসলেস সোসাইটির কথা বলেছেন, মার্কস বুর্জোয়া এবং প্রলেটারিয়েটের যে কনফ্লিক্ট, কোয়েশ্চন, দ্বন্দ্ব, তার কথা বলেছেন। অর্থাৎ সমাজে, কারণ আমরা দেখেছি, আমরা যদি ইতিহাসও যদি ঘাঁটি তাহলে আমরা কি দেখব, যুগ যুগ ধরে এক শ্রেণীর মানুষ, সমাজের উচ্চ বর্ণের যারা মানুষ, যারা ধনী, যেটা মার্কসের কথায় বুর্জোয়া শ্রেণী বা ক্যাপিটালিস্ট ক্লাস, তারা সমস্ত সম্পদকে, যেটা পুঁজিবাদী রাষ্ট্রের যেটা একটা বৈশিষ্ট্য, যে প্রোডাকশনকে, সম্পদকে নিজেদের কুক্ষিগত করা। আপনাদের নিশ্চয়ই সেই ফিউডালিজমের কথা মনে আছে। সেখানে সেই ফিউডাল লর্ডসরা কি করে সার্ভসদের উপর অত্যাচার করত, অর্থাৎ যা কিছু সম্পদ
তার থেকে সার্ভদেরকে বঞ্চিত করো। তারপর যখন ফ্যাক্টরি এলো, যখন শ্রমিকরা বিপ্লব করলো, এবং আমরা এই প্রসঙ্গে আমরা রাশিয়ার যে বিপ্লব তাও কিন্তু আমরা পাঠ করেছি, সেই আলোচনাও আমাদের হয়ে গেছে। তাহলে একটা সময় দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে 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 কি হয়, একটা সময় যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায়, তখন কিন্তু তারা একজোট হয়। এবং পুঁজিবাদ তখনই সার্থক হয় যখন এই শ্রেণীর মানুষরা, দুর্বল শ্রেণীর মানুষরা যখন অসহায়ভাবে ভাগ্যের কাছে নিজেদেরকে নতি স্বীকার করে এবং তাদেরকে, তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করাই হচ্ছে সমাজের উচ্চ পর্যায়ের মানুষের, ধনী মানুষের সব থেকে বড় ষড়যন্ত্র তাদের। কিন্তু যখন এই মানুষগুলো পুঁজিবাদী সেই সমাজে, সেই শ্রেণীর সেই ষড়যন্ত্রকে ধরে ফেলে নিজেরা একজোট হয়েছে, তখনই কিন্তু সেই সব দেশে বিপ্লব সংঘটিত হয়েছে। এবং এইভাবেই কিন্তু নানান দেশে শ্রমিকরা বিদ্রোহ করেছে এই প্রচলিত অব্যবস্থার বিরুদ্ধে। কোথায়? যেখানে তারা একজোট হতে পেরেছে। কৃষিভিত্তিক সমাজে এইটা, এই যে আন্দোলন, কারণ তারা অত্যাচারিত হতে হতে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং তখন তারা নিজেরা একজোট হয়েছে, কারণ তখন সেখানে যেহেতু পুঁজিবাদী শ্রেণীর অস্তিত্ব নেই, সেইখানে তারা বিপ্লব করতে তাদের পক্ষে সহজতর হয়েছে। কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রে পুঁজিবাদ কি করে, সবসময় এই বিপ্লবকে চাপা দেওয়ার চেষ্টা করে, বিপ্লবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু মজার কথা হলো, এই যে মে দিবস আসছে সামনে, এই যে মে দিবসে যে কিসের জন্য বিখ্যাত না, হে মার্কেটে, আমেরিকার হে মার্কেটে অসংখ্য শ্রমিক তারা একজোট হয়ে তাদের কাজের নিরাপত্তার জন্য এবং তাদের অবসরের সময় এবং নানান দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা বিদ্রোহ করেছিল, বিপ্লব করেছিল, আন্দোলন করেছিল। তাহলে সব সময় একটা জিনিস দেখবেন, তাহলে যদি কৃষিভিত্তিক সমাজে যদি একটা তত্ত্ব বলে, কৃষিভিত্তিক সমাজে আন্দোলন সাকসেসফুল হয় বেশি, পুঁজিবাদী সমাজে আন্দোলন ততখানি সাকসেসফুল হয় না। তাহলে এখানে কি করে হলো? এখানেই একটা বিষয়, ইট ইজ সোশ্যাল সায়েন্স। এখানে কিন্তু ন্যাচারাল সায়েন্সের মতন ল্যাবে টেস্ট হয় না। এখানে কে, এখানে বিষয় মানুষ। মানুষ কোন পরিস্থিতিতে কিভাবে তার রিয়াকশন করবে তা কিন্তু কোনো তাত্ত্বিক আগে ভাগে ফোরকাস্ট করতে পারে না। কাজেই যেটা প্রচলিত তত্ত্ব যে পুঁজিবাদী সমাজে সাধারণ অর্থে পুঁজিবাদী শ্রেণী বিপ্লবকে বা আন্দোলনকে রুখে দেয়, কিন্তু সেটা যে সব ক্ষেত্রে ইউনিভার্সাল হবে তা যে হয় না। এই মে দিবস তার একটা সবথেকে জ্বলন্ত উদাহরণ। তাহলে আমরা কি দেখছি, মার্কস কি শিখিয়েছেন? মার্কসের উপযোগিতা কেন না, তলার মানুষকে বা শ্রমিকদের, প্রলেটারিয়েটদের, সর্বহারাদের, যারা যুগের পর যুগ ধরে অত্যাচারিত হয়েছে। মার্কস কিন্তু কোনো নেতা নন,
রুশো কিন্তু কোনো নেতা ছিলেন না, তিনি দার্শনিক ছিলেন। কিন্তু তার লেখা পড়ে ফরাসি বিপ্লবের প্রাক্কালে সাধারণ মানুষের চোখ খুলে গিয়েছিল যে কিভাবে পূর্ব রাজবংশ আমাদেরকে অত্যাচার করছে। ঠিক একইভাবে কার্ল মার্কস কিন্তু কোনো নেতা নন, তিনি একজন রাজনৈতিক তাত্ত্বিক, রাষ্ট্রবৈজ্ঞানিক তাত্ত্বিক, তিনি তত্ত্ব দিয়েছেন। কাজে তাত্ত্বিকের কাজ কি? সমাজকে বিশ্লেষণ করে একটা দিশা নির্দেশ করা, এবং তিনি যে তত্ত্বকে বিশ্বাস করেন সেই তত্ত্বের অনুসারে যদি সমাজটা সেইভাবে চলে তবে আমরা বলবো তার তত্ত্বগুলো সাকসেসফুল। কিন্তু ইমপ্লিমেন্টেশন কারা করবে? সেই প্রলেটারিয়েটরা করবে। সেইটা বোঝা গেল। মার্কস হচ্ছেন তাত্ত্বিক, তিনি তার তত্ত্ব দিয়েছেন যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ। তিনি কিন্তু কোনো রাজনৈতিক নেতা নন, কোনো লিডার নন। কাজেই কোন পরিস্থিতিতে মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে, শ্রমিকরা কি করে রিয়্যাক্ট করবে, এবং সত্যিই তো এখনো তো ক্লাসলেস সোসাইটি তৈরি হয়নি, যেটা মার্কস যেটা বলে গেছিলেন। তাহলে সে তত্ত্বের উপযোগিতা কতখানি সেটা নিয়েও মার্কসের পরবর্তী যারা উত্তরসূরি আছেন তারা অনেক বিশ্লেষণ করেছেন, নতুন নতুন তত্ত্ব দিয়েছেন, এবং এই মার্কসিজম থেকে নিও মার্কসিস্ট একটা স্কুল তৈরি হয়েছে, যেখানে তাত্ত্বিকরা আবার অন্যভাবে মার্কসেরই অন্যভাবে কেউ মার্কসকে সমালোচনা করেছেন, আবার কেউ বা মার্কসের পথ ধরেই নতুন তত্ত্ব দিয়েছেন। এবং এই সবগুলো বিশ্লেষণ করে একটা জিনিস দেখা যাচ্ছে যে মার্কস কিন্তু ওই প্রোডাকশন, উৎপাদন, অর্থাৎ উৎপাদনকে পুঁজিবাদীরা, তারা বুর্জোয়ারা কুক্ষিগত করে সমাজের সর্বহারাদের তারা বঞ্চিত করছে। এটা হচ্ছে মার্কসিজমের বেসিক ফ্যাক্টর। এবং মার্কস যে দ্বন্দ্বিক বস্তুবাদ সেইটার বিশ্লেষণ করতে গিয়ে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ ইতিহাসের পথ ধরে এই দ্বন্দ্বিক বস্তুবাদের যে ইমপ্লিমেন্টেশন সেই বিষয়ে মার্কস আলোচনা করেছেন। মার্কসের পরবর্তীকালে আমরা লেনিনকে দেখেছি, আমরা তাছাড়া এঙ্গেলসকে দেখেছি, তারপরে সুইজি এসেছেন, এভাবে বিভিন্ন তাত্ত্বিক, তারা হবসনের নাম পেয়েছি, তারা এই মার্কসিস্ট অ্যাপ্রোচকেই বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করেছেন। সুতরাং এই অ্যাপ্রোচকে জানতে গেলে কেবলমাত্র, যেটা পরবর্তী উত্তরসূরিরা বলেছেন, কেবলমাত্র প্রোডাকশন, এদের সঙ্গে সঙ্গে সেই সমাজটাকে জানতে হবে, সেই সামাজিক প্রেক্ষাপট, তাদের আর্থিক প্রেক্ষাপট তো জানতেই হবে, কিন্তু আর্থ-সামাজিক প্রেক্ষাপট এটা পরস্পর রিলেটেড বিষয়। এবং এই আর্থ-সামাজিকের সঙ্গে তাদের সাংস্কৃতিক, তাদের যে এথিক্যাল ভ্যালুস, ইট ইজ চেঞ্জেবল। এই যে আমরা এথিক্যাল ভ্যালুস বলি না, এটা কিন্তু সমাজের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, কোনোটাই কিন্তু ইউনিভার্সাল নয়। এবং সেই কারণেই মার্কসিস্ট অ্যাপ্রোচ অনেক পরিবর্তন হয়েছে, তার মধ্যে অনেক নতুন তত্ত্ব ঢুকেছে। একটা উদাহরণ যেমন বলছি বোঝানোর জন্য, একটা সময় ছিল যখন আমাদের দেশে সতীদাহ প্রথাই এটা নিয়ম ছিল, এবং মেয়েদের
যারা এটাকে মান্য করতো না তাদেরকেই সমাজে একঘরে করা হতো বা তাদেরকে ধর্মান্তরিত হতে হতো, কারণ সমাজে তাদের স্থান হতো না যদি কেউ এটা থেকে এসকেপ করত। আমরা জগ চার্নকের কথা জানি, তিনি একটি মেয়েকে এইভাবে উদ্ধার করে, হিন্দু যে মানে বিধবাকে এইভাবে উদ্ধার করে তাকে তিনি বিবাহ করেছিলেন এবং পরে সেই মেয়েটি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল। তাহলে অর্থাৎ হিন্দু ধর্ম তাকে স্থান দেয়নি। তাহলে হিন্দু ধর্মের এই রিজিডিটি, এটার জন্য অনেক কিছু যে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি ছিল, তাহলে ওই সমাজে ওটাই এথিক্যাল ভ্যালুস। কিন্তু সমাজের পরিবর্তন হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এখন কিন্তু এটা আর ইউনিভার্সাল নয়, এই সতীদাহ প্রথাটা এখন আউটডেটেড। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো একেবারে ইউনিভার্সাল, যেমন সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য চুরি করিবে না, এটার কিন্তু কখনো কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে আমাদের ক্যারেক্টারের যে একটা বেসিক যেটা ভ্যালু, মূল্যবোধ, এটার কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, এখানেও যদি আমি মার্কসিস্ট অ্যাপ্রোচটা ধরি, সেই একই কথা যেটা আমি আগেও বলেছি, সেই কবিতার লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যদি খেতে না পায় মানুষ, তাহলে যেমন নতুন সৃষ্টি হয় না, তেমনি এই অনাহার অনেক সময় মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয়। এবং সেই কারণেই আমরা দেখেছি তার শুধুমাত্র দুটো খাওয়ার জন্যে, অর্থের কারণে নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে। ইজ ইট এথিক্যাল? কিছু করার নেই, মানুষকে তখন বাঁচতে হবে। এই বাঁচার তাগিদটা, অর্থাৎ এখানেও সেই মার্কসের কথাই এসে যাচ্ছে। একটা শ্রেণীর হাতে প্রচুর অর্থ, সমস্ত সেই সময় ব্রিটিশ যে এই মার্কসিস্ট অ্যাপ্রোচের সঙ্গে আমরা কি দেখছি, পরবর্তী মার্কসিস্ট উত্তরসূরিরা তারা এই আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম এবং তার পথ ধরে যে ঔপনিবেশবাদ, তার জন্ম হয়েছে। এবং পল সুইজি তারা তাদের উপনিবেশগুলোকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং সমাজের নিচু শ্রেণী, সেই সর্বহারা শ্রেণীকে তারা একেবারে বঞ্চিত করেছে। এই যে লড়াইটা, এটাই মার্কসের বেসিক অ্যাপ্রোচ। অনেক পরিবর্তন হয়েছে কিন্তু কোনটা একই আছে? ইউনিটটা কি? যে পুঁজিবাদ এবং সর্বহারাদের যে লড়াই, প্রত্যেকেই তাদের যে প্রোডাকশনের উপর, সম্পদের উপর নিজের কন্ট্রোল এস্টাবলিশ করতে চাইছে এবং এর থেকেই কোয়েশ্চেন, এর থেকেই কিন্তু কনফ্লিক্ট। কিন্তু এটাও বলেছে পরবর্তী উত্তরসূরিরা যে আন্তর্জাতিক সম্পর্কে তারা আশা রাখছেন যে এই যে কলোনিয়ালিজমের সঙ্গে, আমি নিও কলোনিয়ালিজমের কথা বলছিলাম একবার ক্লাসে, যে কলোনিয়ালিজম অর্থাৎ ঔপনিবেশিকবাদ শেষ হয়ে গেছে, কিন্তু নতুন রূপে অর্থনৈতিক নিষ্পেষণ, এটাকে নিও কলোনিয়ালিজম বলছে। অর্থাৎ এই সব ডেভেলপিং কান্ট্রিগুলোকে ঋণ দিয়ে দিয়ে তাদেরকে কুক্ষিগত করা, তাদের সব ইন্টারেস্ট চাপিয়ে দেওয়া। এটাও মার্কসিস্ট তাত্ত্বিকরা কিন্তু এই বিষয়টাও কিন্তু বলছে এবং তারাও আশা করছেন যে একটা সময় আসবে যখন এই যে ডেভেলপিং কান্ট্রিগুলির
এই ডেভেলপ কান্ট্রির উপরে যে নির্ভরশীলতা, অতিরিক্ত নির্ভরশীলতার কারণেই কিন্তু তাদের উপর ডমিনেট করতে সুবিধা হয়। সেইটা ডমিনেশনটা শেষ হয়ে যাবে যদি একটা সৌহার্দ্যপূর্ণ, একটা সমঝোতামূলক, একটা সহযোগিতামূলক পরিবেশ বা সম্পর্ক এই ডেভেলপড আর এখন আর লোকে বামপন্থী, মার্কসিজম, কার্ল মার্কস তো এইসবই বলেছে, মানুষকে খালি উত্তেজিত করেছে, সমাজের নিচু শ্রেণীর মানুষকে। কত কারখানা বন্ধ করে দিয়েছে, কত মালিকের সব জীবন নষ্ট করে দিয়েছে, তাদের সম্পদ, তাদের সারা জীবনের পুঁজি। এই অর্থে, এত ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি দিয়ে মার্কসকে বিচার করলে চলবে না। মার্কস যে তত্ত্বটা দিয়েছেন সেটা কিন্তু তত্ত্ব। এবার কে কিভাবে সেটা কোন পরিবেশে, কোন আর্থসামাজিক পরিবেশে সে সেটাকে অ্যাপ্লাই করেছে নিজের ক্ষুদ্র স্বার্থে, সেটার জন্য মার্কসকে আমরা দায়ী করব না। কিন্তু একটা কথা ঠিক, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। অর্থাৎ যে অত্যাচার তুমি করেছো তার তো একটা রিটার্ন, এই যে ঐতিহাসিক বস্তুবাদ, ইতিহাসের পথ ধরে সেটা তো আবার ফিরে আসবেই তোমার উপরে বুমেরাং হয়ে। এবং যে মালিকরা একসময় পা দিয়ে তাদেরকে দোলেছে, তাদেরকে নিষ্পেষণ করেছে, সেই সর্বহারারা, সেই প্রলেটারিয়েটটাই আস্তে আস্তে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন পাল্টেছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, এখন তারাই একজোট হয়ে তারা আর অত্যাচারিত হতে রাজি নয়। এই হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ। সম্পর্কের ক্ষেত্রে তাকে, তার প্রতি সেই সুরানি দুরানির মতন ব্যবহার করা হতো, অর্থাৎ তাকে কিছুটা নেগলেক্ট করা হতো। কিন্তু 1990-এর দশক থেকে ধীরে ধীরে এই মার্কসিস্ট অ্যাপ্রোচ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় একটা স্থায়ী আসন করে নিয়েছে। যেদিন থেকে মানুষ বুঝতে শিখেছে, অন্যান্য যে তাত্ত্বিকরা বুঝতে শিখেছে যে মার্কসিস্ট অ্যাপ্রোচের গভীরতা কতখানি, অর্থাৎ মার্কস কোন অ্যাঙ্গেল থেকে সমাজকে দেখেছেন, এই রাষ্ট্রকে দেখেছেন, অর্থনীতিকে দেখেছেন, রাজনীতিকে দেখেছেন। অর্থাৎ অর্থ বা সমাজ, আর্থ-সামাজিক ব্যবস্থাকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না। এবং রাজনীতিকে বিশ্লেষণ করতে গেলে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করতে গেলে আর্থ-সামাজিক প্রেক্ষাপট লাগবে। এবং ধীরে ধীরে গুরুত্ব পেয়েছে নারীবাদী দৃষ্টিভঙ্গি, ফেমিনিস্ট অ্যাপ্রোচ। একটা সময় ছিল যখন মেয়েরা পুরুষের অধীন ছিল, যখন কন্যা সন্তান, একটা গান আছে না, যে মেয়ে জন্মেছে ওরে আমার মেয়ে, মিষ্টি সোনা মেয়ে, হ্যাঁ, এই যে গানটা, বা যে হেমন্তের আয় কুকু আয়। অর্থাৎ একটা সময় ছিল মেয়ের জন্ম কি লোকে অভিশাপ বলে মনে করত, এবং এখনো পর্যন্ত সেই অনেক দিন, এখন যেটা সরকার বন্ধ করে দিয়েছে, ভ্রূণ কন্যা না পুত্র, পুত্র হলে তো আমার বংশকে উদ্ধার করবে, কন্যা তো চলে যাবে। সেই জন্য যদিও বা কন্যার সন্তান হলো, কাগজে এখনো দেখা যায় এই 21 শতকে পরপর 3-4টে মেয়ে হয়েছে বলে তাকে শ্বাসরুদ্ধ করে তার বউকে হত্যা করছে শ্বশুর বাড়ির লোকে। তাহলে আজও পর্যন্ত এই যে আমরা এত ফেমিনিজম বলছি, সব মেয়েরা কি ভালো আছে? অনেক মেয়েরা ভালো আছে, এবং এত অতিরিক্ত ভালো আছে যে তারাও কিন্তু পুরুষের উপরে অত্যাচার করছে। বহু ঘর রয়েছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি,
কারণ আমি ফেমিনিস্ট পার্সপেক্টিভ যখন আমি বলবো তখন আমার বিশ্লেষণটা কিন্তু নিরপেক্ষ হবে। শুধুই মেয়েরা অত্যাচারিত হয়েছে, হ্যাঁ যুগ যুগ ধরে মেয়েরা অত্যাচারিত হয়েছে। মেয়ে জন্মতে, কন্যা সন্তান জন্মকে অভিশাপ মনে করা হতো, এবং যখন শিক্ষার বিষয় এসেছে তখন কি হয়েছে, তখন ছেলেকে অতিরিক্ত, হয়তো ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হলো, কিন্তু মেয়ের জন্য আর কোনো, তোকে স্কুলে যেতে হবে না, যেটা গ্রামাঞ্চলে হয় বা শহরে, আচ্ছা তুই বেঙ্গলি মিডিয়ামে পড়। তা এই যে কেন এই যে ভাবটা, বা খেতে বসলে ছেলেকে ভালো মাছটা দিল, মেয়েকে একটা ছোট মাছ দিল, এই যে ডিসক্রিমিনেশন, তাহলে এই ডিসক্রিমিনেশনটা কেবল যে পুরুষতান্ত্রিক ম্যাসকুলিনিজমের জন্যই হচ্ছে, সেটা তো অবশ্যই প্যাট্রিয়ার্কাল সোসাইটি, যেখানে পুরুষ প্রধান সমাজ, এখানে বাহুবল, পুরুষ মানেই হচ্ছে তার বাহু, তার মানে তার পেশির জোর বেশি, তার বুদ্ধির জোর বেশি। তুই কি করবি, তুই যা, তুই নিউট্রিশন নিয়ে পড়, তুই আর্টস পড়, এসব ইঞ্জিনিয়ারিং, একটা সময় মনে করা হতো এসব ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, তারপরে স্ট্যাট, ম্যাথস, এই সবগুলো এগুলো ছেলেরা পড়বে। কিন্তু আজ মেয়েরা কোথায়, কি এমন কোনো সেক্টর নেই যেখানে মেয়েরা এগিয়ে যায়নি, এমনকি মেয়েরা ব্যাটল ফিল্ডেও তারা যুদ্ধ করছে। কিন্তু সেখানেও যারা এই নারীবাদী তাত্ত্বিকরা আছেন, তারা সেখানেও দেখিয়েছেন কিভাবে তাদের নিজেদের ফ্রম উইদিন দেয়ার বাহিনী, তাদের যে আর্মি, সেখান থেকেই মেয়েদের উপরে একটা প্রতিবাদ আসছে, ও কিছু পারবে না, ও কিছু জানে না। এই যে মেয়েদেরকে যে নিচু করা, এই দৃষ্টিভঙ্গিটা দীর্ঘদিন, যুগের পর যুগ ধরে কিন্তু চলে আসছে। কিন্তু আমরা যদি সত্যি সমাজ যদি শিখত, আমাদের যদি তারা মহাভারত থেকে আমরা যদি শিখতাম, তাহলে কিন্তু আমরা আর নারীকে এইভাবে কিন্তু বঞ্চনা করতাম না, এবং মেয়েদেরও যে একটা রাজনৈতিক বুদ্ধি আছে, সত্তা আছে, সেইটা বহু আগেই প্রমাণিত হয়ে যেত। কিন্তু এখন সেটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রেকগনাইজড হয়েছে, এবং ইউনাইটেড নেশনসও সেটাকে স্বীকার করেছে। তাই বিভিন্ন জায়গায় বহু দশক ধরে এই নারী ফেমিনিস্ট পার্সপেক্টিভ নিয়ে অনেক সম্মেলন হয়েছে। এই যে মেয়েদেরকে আলাদা করে দেখা, তাদেরকে ছোট করে দেখা, কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হতে হচ্ছে। বিয়ের পরে পুরুষও কাজ করছে, নারীও কাজ করছে, কিন্তু তাকে ঘরে বাইরে তোমাকে করতেই হবে। তুমি চাকরি করছো বলে কি মাথা কিনে নিয়েছো? ঠিক এই ধরনের ভাষা আমাদের কানে ভেসে আসে বিভিন্ন সময়ে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সবাই মেয়েদের এই স্বাধীনতা, স্বাতন্ত্র্যকে মেনে নিতে পারেনি। কিন্তু যে পরিবারে নারী তার এই স্বাধিকার পেয়েছে, সেই পরিবারে নারীরা আজকে অনেক উচ্চতায় পৌঁছে গেছে। এবং মেয়েরাও যে, আপনারা যদি আপনাদের ইউনিটটা পড়েন, ইউনিট 10, সেখানে আমাদের যে এই যে ইন্দিরা গান্ধী ওপেন, ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যে আমাদের যে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি তো আমাদের ক্ষেত্রে তিনি একটা জ্বলন্ত দৃষ্টান্ত, উদাহরণ, যে একজন নারী হয়ে কি করে তিনি, কিভাবে তিনি এই ভারতবর্ষকে তিনি পরিচালনা করেছিলেন, এবং জগতের যে পৃথিবীর কাছে ভারতের একটা সম্মানজনক আসনে তাকে তুলে নিয়ে গেছেন।
এবং আজকে যদি আমরা এই চন্দ্রযানের কথা ধরি, এই চন্দ্রযানের এই যে দীর্ঘদিনের নিরলস গবেষণা, সেখানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও সেই গবেষণা করেছে। তাদের একটা সময় মনে করা হতো মেয়েদেরকে দিয়ে কোনো সিনসিয়ার কাজ করানো যায় না, কারণ তাদের সংসার আছে, তাদের বাচ্চা আছে। কিন্তু আমরা দেখেছি যে কিভাবে যখন এই বৃহত্তর দায়িত্বের আহ্বান আসে, তখন নারীরা কি করে নিজেদের সমস্ত নিজেদের ক্ষুদ্র স্বার্থকেও তারা ত্যাগ করে। এবং ইতিহাসে এরকম বহু নারীর কথা আমরা জানি। ঝাঁসির রানী লক্ষ্মীবাই তো আমাদের কাছে একটা জ্বলন্ত দৃষ্টান্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার তিনিও জ্বলন্ত দৃষ্টান্ত, এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আজাদ হিন্দ ফৌজের এই যে ঝাঁসি বাহিনী, সেখানেও যে মেয়েরা কি করে বীরত্বের সঙ্গে তারা কদম কদম মিলিয়ে পুরুষের সঙ্গে এগিয়ে গেছে, সেগুলো আমাদের কাছে সত্যি আমাদের মনে শ্রদ্ধা জাগায়। তাহলে নারীর প্রতি সম্ভ্রম, শ্রদ্ধা, এটাই কিন্তু তাদের সব থেকে বড় পাওনা। এবং আমরা যদি আমরা আর্লি বেদিক পিরিয়ডে ফিরে যাই, সেখানেও আমরা কিন্তু দেখব যে পরিবারে নারীর একটা আলাদা সম্মান ছিল, স্বাতন্ত্র্য ছিল। এবং যখন কোনো হোম করতে বসা হতো, তখন কিন্তু গৃহকর্তা এবং কর্ত্রী তারা কিন্তু একই সঙ্গে বসে সেখানে আহুতি দিতেন। তাহলে এটা কি নারীকে সম্মান করা নয়? সেই যে মর্যাদাটা, ওটা তো আস্তে আস্তে আমাদের এই গুপ্ত যুগের পর থেকে বা গুপ্ত যুগের সময় থেকে আমরা একটু একটু করে পেয়েছি। এবং এই মুসলিম আক্রমণ যখন হলো, তারপর থেকে নারীকে পর্দানসীনা করে দেওয়া হয়েছে। এবং এরপরে সতীদাহ প্রথা এবং আরো অনেক ঘটনা নারীকে অনেকটা পিছিয়ে দিয়েছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই সকল সমাজ সংস্কারকরা তারা কিন্তু অনেক চেষ্টা করেছে। এটা আমি ভারতের পার্সপেক্টিভে বলছি। আর আন্তর্জাতিক স্তরে এরকম বহু ফেমিনিস্ট তাত্ত্বিকের আবির্ভাব ঘটেছিল, যারা এই আধুনিক যুগে ফেমিনিজম সম্পর্কে অনেক বিশ্লেষণ করেছেন এবং কি দোষ ত্রুটি আছে পুরুষের, কি নেই, কি করা উচিত নারীর প্রতি। এই যে আমরা ঝাঁসির রানীর কথা বলি, যখন তিনি বীরত্বের সঙ্গে, কিন্তু সঙ্গে মেয়েরা যতই ভালো কাজ করুক, একজন পুরুষের মতো তিনি যুদ্ধ করেছেন। তাহলে এই যে নারীকে পুরুষের সঙ্গে তুলনা করে তার হিরোইজমকে যে প্রশংসা করা, এটাও কিন্তু নারীর অবমাননা। নারী নারীর মতো, তিনি তার যে বীরত্বটা, সেই সব নিয়ে তিনি দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। এই দৃষ্টিভঙ্গিগুলোর যে পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা কিন্তু এই ফেমিনিস্ট পার্সপেক্টিভে বলা হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলবো, ফেমিনিজম মানেই কিন্তু উগ্র পুরুষ বিরোধিতা নয়। ফেমিনিজম মানে নিজের স্বাতন্ত্র্য, নিজের মর্যাদাটাকে বজায় রেখে সবার প্রতি সমদৃষ্টিভঙ্গি, একজন পুরুষকেও শ্রদ্ধা করা। যে তুমি তোমার বিবাহ পরবর্তীকালে তুমি যে তোমার যে ইনলস আছে, তাদেরকে তুমি যদি অত্যাচার করো, সেটা কিন্তু ফেমিনিজমের প্রকৃত ইমপ্লিমেন্টেশন হলো না। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, মোটামুটি ভেতরটা। এবার আমি চলে যাচ্ছি যে তাহলে আমি কি বললাম, যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কার্ল মার্কসের পথ ধরেই পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ নানান তত্ত্ব দিয়েছেন এবং এখানে অর্থনীতির পাশাপাশি ইতিহাস, রাজনীতি সবকিছুর পরিবর্তনের কথা বলা হয়েছে।
এবং সেই সঙ্গে সঙ্গে নারীকে কেন্দ্র করে সাধারণে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, নারী কেবল আর পুরুষের আজ্ঞাবাহী মাত্র নয়, তার যে একটা সত্তা রয়েছে সেটা আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত হয়েছে। এবারে মার্কসিজম সম্পর্কে কি বলছে, যেগুলো আমি আগেও বলেছি আমার ইন্ট্রোডাকশনে। রবার্ট কক্স বলছেন আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগুলোকে দুটো মূল ভাগে ভাগ করা যায়, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিওরি। আমাদের এই দুটো আলোচনা ক্রিটিক্যাল থিওরির অন্তর্ভুক্ত। এবং কার্ল মার্কস ছাড়াও ভ্লাদিমির লেনিন, অ্যান্টনিও গ্রামসি, আন্দ্রে গুন্টার ফ্রাঙ্কের ন্যায় বহু দিকপাল তাত্ত্বিক তাদের মতামত দ্বারা এই মার্কসিস্ট অ্যাপ্রোচকে সমৃদ্ধ করেছেন। তারা কি বলছেন, এই আন্তর্জাতিক সম্পর্ক ইট ইজ চেঞ্জেবল, লিভিং সাবজেক্ট এবং একটা জটিল বিষয়, এবং এটা কোনো স্ট্যাগনেন্ট নয়, একটা উপাদানের পরিবর্তন হলেই অন্য উপাদান প্রভাবিত হচ্ছে। যেমন কোনো একটা দেশে যদি ডেমোক্রেটিক লিডার থাকে, তারপরেই যদি কোনো একজন ডিক্টেটর আসেন, তাহলে সবকিছু উপাদান পরিবর্তন হয়ে গেল। এবং কক্স কি ইন্টারডিসিপ্লিনারি সুপারস্ট্রাকচারের এবং টোটালিটির উপর জোর দিচ্ছেন। কি তিনি বলছেন, এই যে ইতিহাস, তারপরে অর্থনীতি, সমাজ, এগুলো কোনোটা পরস্পরের থেকে আইসোলেটেড না, এটা একটা টোটালিটি নিয়ে এই আলোচনাটা করতে হবে। কারণ এই প্রেক্ষাপটে মার্কসিস্ট অ্যাপ্রোচকে অ্যানালাইজ করতে হবে এবং এই প্রেক্ষাপটে মার্কসিজমের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কি সম্বন্ধ আছে সেটাকে বলতে হবে। আর সমাজ বিজ্ঞানের প্রত্যেকটি শাখার সঙ্গে আরেকটি শাখার রিলেশন আছে। আর এখানে রাষ্ট্রই একমাত্র মূল ভূমিকা পালন করে না, তার অন্যান্য যে শক্তি আছে, শ্রেণী আছে, সামাজিক আন্দোলন আছে এবং অর্থনৈতিক যে বাজার যে শক্তিগুলো আছে, অর্থাৎ বাজার কেন্দ্রিক যে ফ্যাক্টরটা, সেগুলো কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। আর শ্রেণী কাঠামো এখানে একটা বিশেষ বিষয়, যথা পুঁজিবাদ এবং সর্বহারা। এবার যদি পুঁজিবাদী যদি ধনী রাষ্ট্র হয়, সেই ধনী রাষ্ট্র বুর্জোয়া শ্রেণীর জন্ম দেয়, আর পুঁজিবাদী দরিদ্র রাষ্ট্র সর্বহারা বা প্রোলেটারিয়েট শ্রেণীর জন্ম দেয়। এর ফলে কি হয়ে যাচ্ছে, একটা স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে, কাঠামো ভিত্তিক হচ্ছে, যার দুটো বিষয় থাকে, একটা কোর, একটা পেরিফেরি। এই তত্ত্ব অনুসারে কি কোরটা কি, যারা কে বা কারা পুঁজিকে নিয়ন্ত্রণ করছে এবং অন্যদের সে উৎপাদনের লাভ থেকে বঞ্চিত করছে। আরেকটা হচ্ছে কারা বঞ্চিত হচ্ছে। আর এই তাত্ত্বিকরা কি মনে করছে, পৃথিবী হলো একটা দ্বন্দ্বমূলক, প্রত্যেক শ্রেণী নিজের অধিকার বিস্তার করতে চায়। এবং মার্কসিস্ট তাত্ত্বিকরা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং বলছেন আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে মার্কসিজমের যে মূল রিলেশন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। যে হবসন, ভিআই লেনিন, তারা তাদের রচনায় মার্কসিজমের সঙ্গে সাম্রাজ্যবাদ, তার সঙ্গে যে কলোনিয়ালিজম, এগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। হবসন বলছেন পুঁজিবাদ যখন ম্যাল ফাংশন করে, তখনই সাম্রাজ্যবাদীর উত্থান হয়। অর্থাৎ পুঁজিবাদীদের মধ্যে এত অর্থপুঞ্জি কুক্ষিগত করে তারা, যে তখন তারা নিজেদের শক্তিকে সারা পৃথিবীতে বিস্তার করতে চায়। কিন্তু তিনি বলছেন এই পুঁজিবাদী সমাজের কতকগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। অতিরিক্ত উৎপাদনের ফলেই তখন তারা বাজার খোঁজে, আর তাদের নিজেদের দেশে সেই উৎপাদনটা যখন ঠিকঠাক ব্যবহার হচ্ছে না, অতিরিক্ত সঞ্চয় হয়ে যাচ্ছে, তখন কি হবে, উৎপাদন তো নষ্ট হয়ে যাবে। কাজে তার এটা বিক্রির জন্য আমাকে বাজার খুঁজতে হবে। আর এই পুঁজিবাদী রাষ্ট্রই হচ্ছে সাম্রাজ্যবাদী মূর্তি। লেনিন এই সাম্রাজ্যবাদ তত্ত্বের আলোচনা করতে গিয়ে বলছেন, এই সর্বহারাদের বিপ্লবী পুঁজিবাদের ধ্বংস করতে পারে। লেনিন আরো মনে করেন যে অর্থনীতি কেবলমাত্র সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে, অর্থনীতিকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদ গড়ে ওঠেনি,
রাজনীতি, সামরিক বিষয়গুলো জড়িত। এবং তিনি সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের চরম অবস্থা বলছেন। এছাড়া নিও মার্কসিস্টরা তারা এই তত্ত্বকে আরো পরিমার্জিত করেছেন। এর মধ্যে পল সুইজির নাম পাচ্ছি। তার মতে যে শ্রমিক আর পুঁজিবাদী শ্রেণীর মধ্যে যে বিভেদটা ধীরে ধীরে অনেক বাড়ছে এবং মধ্যবিত্ত শ্রেণীরা ওই পুঁজির সঙ্গে নিজেদেরকে, অর্থাৎ তাদের উপরে তারা নির্ভরশীল হয়ে যাচ্ছে, পুঁজির সঙ্গে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং সাম্রাজ্যবাদী প্রসারণের জন্য পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে একটা বাজার দখলের লড়াই, যেটার থেকে উপনিবেশ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই সাম্রাজ্যবাদ উপনিবেশগুলোকে অনুন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আবার সাম্রাজ্যবাদের সঙ্গে ফ্যাসিজম অর্থাৎ ডিক্টেটরশিপের কথা বলছেন। পুঁজিবাদ সমাজতন্ত্রবাদের মধ্যে দ্বন্দ্ব তার উল্লেখ করেছেন এবং কি করে এই সাম্রাজ্যবাদ, এটা আমাদের ভারত তো তার বড় উদাহরণ, কুটির শিল্পকে ধ্বংস করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকে কি করে বিনাশ করে দিচ্ছে। তাছাড়া গ্লোবালাইজেশনেও আমরা দেখছি আমাদের দেশীয় অনেক বিষয়, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস বলতে আমরা থামস আপ, কিন্তু একটা সময় আমাদের দেশীয় যে সমস্ত ঠান্ডা ড্রিঙ্ক গুলো ছিল সেগুলো কোথায় হারিয়ে গেছে। আর তৃতীয় পর্যায়ে যে দুই তাত্ত্বিক রয়েছেন মাইকেল হার্ড, অ্যান্টোনিও নেগ্রি, তারা আবার মার্কসিজমের সমালোচনা করছেন এবং সাম্রাজ্যবাদের সঙ্গে রাজনৈতিক ফ্যাক্টর ও রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনা করে তারা বিশ্বায়নের যুগে তত্ত্বকে একটা নতুন রূপ দিচ্ছেন। আর নিও মার্কসিস্টরা, তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে: ডিপেন্ডেন্সি স্কুল, ক্রিটিক্যাল থিওরি, নিও গ্রামসিয়ানিজম। এবং এই তত্ত্বের উৎস সেই একই মার্কসিজম আর স্ট্রাকচারালিজম। তারা আবার এটা যেটা আমি বললাম ইন্ট্রোডাকশনে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নির্ভরশীলতা, সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন। তারা আশা করছেন যে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের মধ্যে সহযোগিতা হবে এবং আস্তে আস্তে এর মধ্যে দিয়ে উন্নত পুঁজিবাদী ধনী রাষ্ট্রের উপর নির্ভরশীলতা দূর হবে উন্নয়নশীল দেশগুলি। গ্রামসি ব্যাখ্যা করেছেন যে কেন কৃষিভিত্তিক সমাজে পশ্চিম ইউরোপের ন্যায় পুঁজিবাদী দেশ অপেক্ষা বিপ্লব অধিক সফল হয়েছে, সেটা তিনি তার আলোচনায় বিশ্লেষণ করেছেন। কিন্তু আমি বলে দিয়েছি একটু প্রথমে, তত্ত্ব দিয়ে সবসময় তার ইমপ্লিমেন্টেশন হয় না। এই মে ডেতে যে শ্রমিক আন্দোলন হয়েছিল সেটা কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রেই হয়েছিল। যাই হোক, তিনি এই পুঁজিবাদী রাষ্ট্রের বিপ্লবের ব্যর্থতার জন্য বুর্জোয়াদের দায়ী করেছেন এবং তিনি বলেছেন কনস্ট্যান্ট সেখানে কোয়েশ্চন আর লেজিটিমেশন চলছে। কোয়েশ্চন মানে বুর্জোয়ার সঙ্গে প্রলেতারিয়েটদের লড়াই, এবং এই বুর্জোয়া শ্রেণীর ডমিনেশনটা কিভাবে কাদের উপর নির্ভর করে, যে পরিবার, বিদ্যালয়, ট্রেড ইউনিয়ন, প্রত্যেকটা স্ট্রাকচারের উপর নির্ভর করে এবং এদের মাধ্যমে কিন্তু ওরা নিজেদের হেজিমনি আর আধিপত্যটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। ক্রিটিক্যাল থিওরি প্রবক্তা হলেন মার্কস হকেইমার। তার তত্ত্বের বিষয় তিনি বলছেন যে মূল বিষয় হচ্ছে স্লেভারি থেকে, যে দাসত্ব, কৃতদাসত্ব থেকে মুক্তি, এটাই হচ্ছে লিবারেটিং ফোর্স। আর জার্গেন হ্যাবারমাস তিনি বলছেন আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে রয়েছে তুমি যত বেশি করে এই প্রলেতারিয়েটদের মধ্যে নলেজ ছড়িয়ে দেবে, জ্ঞান ছড়িয়ে দেবে, মূল্যবোধ ছড়িয়ে দেবে, তত তারা আরো উজ্জীবিত হয়ে যাবে। সচেতনতা বৃদ্ধি করো। তিনি বলছেন একই রাষ্ট্র কখনো নাগরিকদের সমান অধিকার দিচ্ছে নিজেদের, আবার বিদেশিদের প্রতি অসম দৃষ্টি প্রদর্শন করছে। আর পুরুষতান্ত্রিক, এবারে আসছি আমরা ফেমিনিস্ট অ্যাপ্রোচে। পুরুষতান্ত্রিক সমাজে নারী কিভাবে পুরুষের সমান মর্যাদা ধীরে ধীরে তারা পাচ্ছে এবং তা সত্ত্বেও নারী নির্যাতন চলছে। চার্লস ফুরিয়ার অষ্টাদশ ঊনবিংশ শতকে প্রথমে ফেমিনিজম কথাটা ব্যবহার করেছিলেন, শব্দটা, এবং তিনি দেখিয়েছিলেন কিভাবে বিবাহ পরবর্তী জীবনে নারী পুরুষের অধীন হয়ে পড়ে। শারীরিক একটা তো নারী তো শারীরিক ভাবে তারা দুর্বল, এটা তো একটা আছেই, কিন্তু জন্ম থেকে আর্থসামাজিক পরিবেশ তাদেরকে আরো দুর্বল করে দেয়।
ব্রিটেনে নারীর অধিকারের কথা বলেছিলেন প্রথম ম্যারি উলস্টোনক্রাফট অষ্টাদশ শতকে। তিনি বলছেন নারী কেন এত দুর্দশার সম্মুখীন? শিক্ষার অভাব। তাহলে পুরুষ নারীর এই প্রভেদ জন্মগত নয়, এর জন্য পরিবার, সমাজ, পরিস্থিতি দায়ী। ভারতে আমরা পণ্ডিতা রামাবাই, সরস্বতী, বেগম রোকেয়া, তাছাড়া আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈদের কথা তো বললাম। এরা সেক্স আর জেন্ডারের মধ্যে প্রভেদ করেছে। সেক্স বলছেন এটা শারীরিক গঠন, এটা তো জন্মগত, কিন্তু জেন্ডার সেটা হচ্ছে একটা মেয়ে ছোট থেকে কিরকম শিক্ষা পাচ্ছে। জেন্ডারকে আবার ম্যাসকুলিন, ফেমিনিন এই দুটো ভাবে ভাগ করা যায়। আমরা জানি ম্যাসকুলিন মানে হচ্ছে পুরুষালী, সে কাঁদবে না, তার মধ্যে একটা উগ্রতা থাকবে, গায়ের জোর থাকবে, বুদ্ধি বেশি থাকবে, আর মেয়েদের মধ্যে একটা কোমলতা থাকবে, যে আমাদের ভারতবর্ষের রামায়ণে সীতা এই কোমলতার প্রতীক। আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু এই সেক্স নিয়ে বিচার করে না, জেন্ডার নিয়ে বিচার করে। এবং তারা বলছেন এই পুরুষ নারী বৈষম্য আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করছে। শান্তি, যুদ্ধ, কূটনীতি সব ক্ষেত্রে পুরুষের অগ্রাধিকার, এটা বলছেন জুডিথ অ্যানি টিকনার। তিনি মনে করছেন যে এটা চিরন্তন সত্য নয় যে ম্যাসকুলিনিটি কেবল পুরুষের মধ্যে থাকে, নারীর মধ্যে থাকতে পারে না। আমরা রাজিয়া সুলতানের কথা জানি না, সুলতানা রাজিয়া, তিনিও তো পুরুষের মতন বেশ করেই তিনি চালিয়েছেন রাজকার্য। এবং এই যে লক্ষ্মীবাঈ, তিনি তো পুরুষের মতোই বিক্রম প্রদর্শন করেছেন, কিন্তু আন্তর্জাতিক থিওরি পুরুষকে কিছুটা, পুরুষের নারীরা বাধ্য হতো সেখানকার আমেরিকান সৈন্যদের কাছে নিজেদেরকে তুলে দিতে, কারণ সরকারও কিছু বলতে পারতো না, যদি তারা চলে যায় তাহলে উত্তর কোরিয়া তাদের গ্রাস করবে। একইভাবে বলছে বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধ, সেখানে হার্জেগোভিনার যুদ্ধের সময় সার্বিয়ার শক্তি প্রতিষ্ঠার স্বার্থে বসনিয়ার নারীরা বাধ্য হতো সার্বিয়ার সন্তান ধারণ করতে। সুতরাং রেপটা আন্তর্জাতিক স্তরে সিস্টেমেটিক মিলিটারি স্ট্র্যাটেজি, রক্ষকে এখানে পক্ষকের ভূমিকা পালন করছে অনেক ক্ষেত্রে, এবং শান্তি বাহিনীও কিন্তু অনেক ভাবে নারীদের নির্যাতন করছে। জেন বেথ এলস্টেইন তার রোমান অ্যান্ড ওয়ার এই পুস্তকে এটা তুলে ধরেছে। কিন্তু পুরুষের, নারী যখন বীরত্ব প্রদর্শন করে তখন তাকে যে পুরুষের সঙ্গে তুলনা করা হয় সেটার কথা বলেছি। কি করে সামরিক বিভাগে কর্মরতা নারীকেও প্রতিকূলতার সঙ্গে বা অন্যান্য কর্মক্ষেত্রে নারীকে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়, সে কথা আমরা, পরিবারের সঙ্গে প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু কোভিডের সময় যে সমস্ত মহিলা শাসিত দেশ ছিল সেখানে যারা, যে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্দা আর্দার্ন, তাদের দেশে কি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা হয়েছিল সেটা তুলে ধরেছে। এবং ঘরে বাইরে নারীকে এখনো কিন্তু বৈষম্যের শিকার হতে হচ্ছে, যেমন কর্মক্ষেত্রে, ফ্যাক্টরিতে, বা এই যে লেবার, যারা নারী লেবার, এখনো তারা পুরুষের থেকে কম পয়সা পাবে, তুমি তো পুরুষের মতো অতটা খাটতে পারবে না। তো এই যে বৈষম্য, সুতরাং আলোচনাটাও অসম্পূর্ণ থেকে যায়। ইউনাইটেড নেশনস এটা উপলব্ধি করতে পেরেছে, পেরে নানান আন্তর্জাতিক কনভেনশন, কনফারেন্সের ব্যবস্থা করেছে। 1975 মেক্সিকো শহরে প্রথম বিশ্ব নারী সম্মেলন হয়। This launched the United Nations Decade for Women। 1975 থেকে 1985 মধ্যে বহু এরকম নারী সম্মেলন হয়েছে, ওমেন্স কনফারেন্স। 1995 তৈরি হয় বেজিং ডিক্লারেশন এন্ড দ্য প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। 1920 ছিল তার রজত জয়ন্তী বর্ষ। এই প্রসঙ্গে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলসের ফাংশনাল কমিশন, যার নাম কমিশন অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন, তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সুতরাং আমরা যখন মূল্যায়ন করব, ইন্ট্রোডাকশন করতে গিয়েই আমরা বিশ্লেষণ করেছি, এবং আলটিমেটলি যে বিশ্লেষণটা দেব, যে মার্কসিস্ট অ্যাপ্রোচ আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল রিলেশন আলোচনার ক্ষেত্রে
যে কতখানি একটা আলাদা স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের এই আলোচনায় এক একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। এবং এই যে এখন সব কিছুকে ইতিহাস বলুন, রাষ্ট্রবিজ্ঞান বলুন, সব কিছুকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা। ইতিহাসের ক্ষেত্রেও যেমন ইরফান অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে, এমনকি আকবরের যে মানসবদারি সিস্টেম, প্রত্যেকটি জিনিসকে তারা ওই গভীরে গিয়ে সমাজের আর্থসামাজিক প্রেক্ষাপটে গিয়ে ওই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছেন এবং একটা নতুন একটা দিগন্ত খুলে দিয়েছেন পরবর্তী প্রজন্মের জন্য। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও মার্কসিস্ট অ্যাপ্রোচ একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেটার পথ ধরে ভবিষ্যতে হয়তো আরো অনেক তত্ত্ব প্রকাশিত হবে। সুতরাং মার্কসিজম, সোশ্যালিজম অর্থাৎ তাকে রোকো, মার্কসই হচ্ছে সমস্ত কিছু উৎস, এবং যত বামপন্থী, এই যে একটা, এবং ঠান্ডা লড়াইতে যে আমেরিকা এবং রাশিয়ার যে লড়াই, সোশ্যালিজমকে আটকাও এবং পুঁজিবাদকে সম্প্রসারিত করো, এই যে লড়াইটা, এই যে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি, ফেমিনিস্ট পার্সপেক্টিভেও আমরা একই কথাই বলবো যে ফেমিনিস্ট পার্সপেক্টিভের ক্ষেত্রেও অনেক নতুন নতুন দিগন্ত আবিষ্কৃত হচ্ছে। এখন সমাজ পাল্টেছে যুগের সঙ্গে সঙ্গে, নারীরা এখন সব ক্ষেত্রে পুরুষের সঙ্গে। একটা সময় ছিল যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতো তাদের না কোনো জায়গায় ফ্যাক্টরিতে তাদেরকে চান্স দেওয়া হতো না, কারণ আপনারা তো নাইট শিফট করতে পারবেন না, এইসব লোহা লক্ষণ নিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু এখন কিন্তু সেই জমানার অবসান হয়েছে। এখন আর নারী পুরুষ যখন একটা লেভেলে চলে যায় শিক্ষার ক্ষেত্রে, তখন কিন্তু নারী পুরুষের মধ্যে আর কোনো প্রভেদ থাকে না। তখন কি দেখা হয়? তার মেরিট দেখা হয়। কাজেই এইটা আন্তর্জাতিক সম্পর্ককে, এই যে ফেমিনিস্ট পার্সপেক্টিভ, এখন ইউনাইটেড নেশন যেহেতু তাকে রেকগনাইজ করেছে এই ফেমিনিস্ট পার্সপেক্টিভকে, এবং অনেক উইমেন্স কনফারেন্স হয়েছে, এখন নারী তার স্বাতন্ত্র্যের জন্য অনেকটা এগিয়ে গেছে সর্বক্ষেত্রে, কি রাজনীতি, কি সমাজ, কি সংস্কৃতি, সব ক্ষেত্রে নারী এগিয়ে গেছে, অর্থনীতি, সব ক্ষেত্রে। তার ফলে কি হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের যে আলোচনাটা আরো প্রসারিত, অনেকটা দিগন্তটা এত বিস্তৃত হয়ে গেছে যে তাকে ছোঁয়া যায় না। একটা সময় আসবে আরো এরকম অনেক অ্যাপ্রোচ, এবং এই মার্কসিস্ট অ্যাপ্রোচও আরো অনেক পরিমার্জিত হবে, ফেমিনিস্ট পার্সপেক্টিভ আরো নতুন দৃষ্টিভঙ্গি আসবে। সেই দিন কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কের যে ইতিহাস, সেটা কিন্তু আরো এনরিচড হবে, আরো সমৃদ্ধ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি যাদের মনে মার্কসিস্ট অ্যাপ্রোচ সম্পর্কে এখনো কুণ্ঠা, এখনো সংকোচ ছিল, সেটা হয়তো কিছুটা হলেও তাদের মন থেকে দূরীভূত হয়েছে। আর ফেমিনিস্ট পার্সপেক্টিভের প্রসঙ্গে বলবো, সেই নারী, সফল নারী যে সবাইকে সমদৃষ্টিতে, যে সে যেমন নিজের পরিবারকে, নিজের পিতা মাতাকেও দেখবে, যে অন্যায় করবে না, যে ন্যায়ের হয়ে লড়াই করবে, যে পুরুষ নারী ভেদ করবে না, সেই হচ্ছে কিন্তু, তবেই কিন্তু ফেমিনিজম সার্থক হবে। আমি আমার বাবা মাকে দেখলাম, আমার শ্বশুর শাশুড়িকে দেখলাম না, আমার স্বামীর উপর অত্যাচার করলাম, তাহলে এই যে এখন নারী নির্যাতন করে অনেক কঠিন কঠিন ধারা, যেটা 498 ধারা, এবং যেটাতে অনেক মেয়েরা তারা তাদের ইনলসদের অনেক বেকায়দায় ফেলছে, তাহলে
যেই নারী পুরুষের উপর অত্যাচার করছে তাদের ক্ষেত্রেও বা তার ইনলজদের উপর অত্যাচার করে তাদের বাড়ি থেকে বার করে দিচ্ছে, তাদেরকেও তো তাহলে তাদের বিরুদ্ধেও তো সেই তাদের সাজা দেওয়ার জন্যও তো একটা এইভাবেই একটা ধারা বেরোনো উচিত। কারণ আমরা জানি আইনের চোখ বাঁধা, অর্থাৎ আইন যে চোখটা বাঁধা থাকে অর্থাৎ সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সেখানে নারী পুরুষ কোনো ভেদ নেই। এখানে দেখতে হবে কে কোন স্বার্থ নিয়ে সেটাকে প্রয়োগ করছে। সুতরাং এখানে সেই একই বিষয়, মার্কস তার তত্ত্ব রেখেছেন, কিন্তু সেই তত্ত্বকে কে কিভাবে ইমপ্লিমেন্ট করছেন তার জন্য মার্কসকে আমরা দায়ী করতে পারি। ফেমিনিস্ট তাত্ত্বিকরা যে তত্ত্ব রেখেছেন তার জন্য তাদেরকে আমরা দায়ী করতে পারি। তার দায় কিন্তু পরবর্তী প্রজন্মের কোন আর্থ সামাজিক প্রেক্ষাপট থেকে এই মহিলারা উঠে আসছেন, যারা যারা উঠে আসছেন, যে বামপন্থী অনুসরণকারীরা অন্যের ক্ষতি করছে, ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে, তার জন্য মার্কসকে আমরা দায়ী করতে পারি। যে মহিলারা তারা পুরুষের উপর বা তার অন্যদের উপর অত্যাচার করছে তার জন্য কিন্তু আমরা ফেমিনিস্ট তাত্ত্বিকদের আমরা দায়ী করতে পারি। এবং এখানেই এই অ্যাপ্রোচগুলোর সাথে এই বলে আমি বক্তব্য এখানেই শেষ করছি।